হুম, ভারতীয় দর্শকদের মধ্যে, ক্রিকেট প্রেমীদের মধ্যে হুম, টেস্ট ক্রিকেট সম্বন্ধে, হুম, বিশেষ করে টেস্ট ক্রিকেট, সেইখানটাতে কতটা আগ্রহ হুম, আরো কমে যাবে, হুম। এইটা আমার কিন্তু মনে হয় সবচেয়ে বড় প্রভাব। এই এই পরবর্তী পর্যায়ের এই ব্যর্থতাটা কারণ কি বলে আপনার মনে হয়? এই বিগত ৪-৪.৫ বছরে কোহলি সেই বদলটা আবার আনতে পারলেন না কেন? হুম। সেটা আমার কাছে একটা, বলতে পারো, খানিকটা ধাঁধার মতো। নমস্কার, হুইলর হুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার কলরব রায়। কলরব দা, হুইলর হুইলে আপনাকে আবার স্বাগত। নমস্কার। কলরব দা, আমার মতে ভারতীয় টেস্ট ক্রিকেটার বলা যায় চতুর্থ ইনিংসের পরিসমাপ্তি ঘটলো বিরাট কোহলির অবসর ঘোষণার সঙ্গে সঙ্গে। আমি কেন বলছি এই কথাটা? আমাকে যদি ভাগ করতে বলেন, আমার কাছে চারটে অধ্যায় ভারতীয় টেস্ট ব্যাটিং এর। একটা গাভাস্কার পূর্ব, একটা গাভাস্কার সমসাময়িক, একটা সচিন তেন্ডুলকার এবং তারপর একটা বিরাট কোহলি। সেই অর্থে দেখলে আমার বিচারে ভারতীয় টেস্ট ব্যাটিং এর চতুর্থ ইনিংসের পরিসমাপ্তি ঘটলো আহ বিরাট কোহলির অবসরের সঙ্গে সঙ্গে। আপনার চোখে বিরাট কোহলির অবসরে প্রভাব ভারতীয় ক্রিকেটে কেমন হয়ে পড়তে চলেছে? প্রভাব পড়বে যেটা, সেটার মধ্যে একটা বড় অংশ আমি যা বুঝি, হুম, শুধু ভারতীয় ক্রিকেটে নয়, হুম, ভারতীয় দর্শকদের মধ্যে, ক্রিকেট প্রেমীদের মধ্যে হুম, টেস্ট ক্রিকেট সম্বন্ধে, হুম, বিশেষ করে টেস্ট ক্রিকেট, সেইখানটাতে কতটা আগ্রহ হুম, আরো কমে যাবে, হুম, এইটা আমার কিন্তু মনে হয় সবচেয়ে বড় প্রভাব। হুম, মানে ভারতীয় দলের থেকেও টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি অবসর নেওয়াটা, প্রভাবের ব্যাপারে কিছু কিছু মন্তব্য আসতে শুরু করেছে। আমি হুম, মাইকেল ভনের কমেন্ট পড়ছিলাম। হুম, তিনি বলেছেন, আরো ২-৪ জন বলেছেন যে টেস্ট ক্রিকেট থেকে আকর্ষণের জায়গাটা আরো একটু কমে গেল হয়তো। তো হুম, সেটা আমার কাছে অনেক বড় বলে মনে হয়। বিশেষ করে এখনকার দিনে, যখন টেস্ট ক্রিকেট ক্রমাগত তার জনপ্রিয়তা হারাচ্ছে। যদি না ইংল্যান্ড বা হুম, ভারত বা বা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া। খেলে, ঠিক। তো সেটা আমার মনে হয় একটা বড় প্রভাব গ্লোবাল টেস্ট ক্রিকেটের উপরে। অবশ্যই। আমি এবার প্রভাবের থেকে আসবো আপনার কাছে বিরাট কোহলিকে নিয়ে। আপনি গাভাস্কারকে দেখেছেন প্রথম থেকে শেষ অবধি, আপনি সচিন তেন্ডুলকারকে দেখেছেন এবং আপনি বিরাট কোহলিকেও দেখলেন। টেস্ট ব্যাটার হিসেবে আপনার চোখে বিরাট কোহলি কেমন? অবশ্যই আহ, এটাকে বোধহয় দুটো ফেজে ভাগ করাই যায়, মানে টেস্ট ব্যাটার বিরাট কোহলিকে। তো আমি আপনার ভিউটা জানতে চাইবো। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির মানে খেলার মধ্যে যেটা আমার বেশি নজরে পড়তো, হুম, সেটা হচ্ছে ওর প্যাশন, ওর হুম, অ্যাগ্রেশন, হুম, ওর ব্যাটিং এর ধরনের সঙ্গে এই দুটো ব্যাপার হুম, খুব বেশি জড়িত হয়ে যেত, থাকতো। মানে আচ্ছা। টেকনিক্যালি বিরাট হুম, কোহলি ব্যাটিং এ কিছু কিছু হয়তো জায়গায় অসুবিধে ছিল, হুম, আহ, যে কারণে 2014 ইংল্যান্ড সফরে হুম, বিরাট কোহলি জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে বেশ খারাপ পারফর্ম করেছিলেন। হুম, তো তবে ওর যেটা ছিল, আবার বলছি, সেই প্যাশন এবং অ্যাগ্রেশন দিয়ে হুম, এবং সঙ্গে ফিটনেস, হুম, এই তিনটে জিনিস দিয়ে উনি ওর অনেক ঘাটতি হুম, পূরণ করে দিয়েছেন এবং সেইভাবে ভারতীয় টেস্ট ব্যাটিংকে কিন্তু দীর্ঘদিন টেনে গেছেন
অবশ্যই। বিশেষ করে 2019 সাল অব্দি, মানে ঠিক। 16 থেকে 19 এই 4টে বছর, হুম। সঠিক বললাম কিনা জানি না, এইটা বিরাট কোহলি টেস্ট জীবনের গোল্ডেন পিরিয়ড বলে আমার মনে হয় অ্যাজ এ ব্যাটার। আপনার কি মনে হয় 2020-র পর থেকে বা কোভিড এর পর থেকে বিরাট কোহলি টেস্ট ব্যাটিং এর যে প্রভাব পড়ে, এই প্রভাবটা কিন্তু সাদা বলের ক্রিকেটে পড়েনি। সাদা বলের ক্রিকেটে কিন্তু তিনি অ্যাজ ইউজুয়াল খেলে যাচ্ছেন বা যাচ্ছেন। লাল বলের ক্রিকেটের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায়, এই ফেজে দেখা যাচ্ছে প্রায় 39টা টেস্ট খেলে তার টেস্ট অ্যাভারেজ 30, 2000-এর মতো রান করেছেন। হোয়ারাস তার আগের পিরিয়ডটায় 84টা টেস্ট খেলে 27টা টেস্ট সেঞ্চুরি, 7,000-এর ওপর রান। এই এই পরবর্তী পর্যায়ের এই ব্যর্থতাটা কারণ কি বলে আপনার মনে হয়? এটা বিশ্লেষণ করা একটু মুশকিল আমার পক্ষে, হুম। তবে কয়েকটা ভেবে দেখতে পারি। হুম। একটা যেটা মনে হয় কোথাও একটা, মানে বিরাট খেলতেন, হুম। ক্রিকেট খেলাটা, খেলা তো বটেই, একটা অসম্ভব প্যাশনেট ইন্টেন্সিটি নিয়ে। হুম। সেই ইন্টেন্সিটিটা হুম। কেন জানি না, বুঝতে পারি না আমি, সেইটা কিন্তু পরবর্তীকালে টেস্টের মাঠে খানিকটা যেন মনে হতো ব্যাট করার সময় কোথাও একটা কম কমে গেছে। হুম। এবার সেটা কোভিড এর কারণে, না সেটা হুম। কাকতালীয় ব্যাপার, হুম। বয়স বাড়ছে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেটা বলে সেটা কমছে, এবং অনেক সাফল্য পেয়ে যাওয়ার পর, এটা ভুললে চলবে না, 3টে ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলি কিন্তু ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটার হিসেবে বিবেচিত হয়েছেন দীর্ঘকাল। একদম। সেই অনুপাতে আহ, জনসমর্থন, জনপ্রিয়তা হুম। এবং অন্যান্য যে সমস্ত ব্যাপার এর সঙ্গে আসে, আর্থিক ব্র্যান্ডিং পেয়েছেন। এবার এত পেতে পেতে আমি জানি না, কোথাও একটা ওর হয়তো খিদেটা একটু কমে গেছিল, কনসেন্ট্রেশনে অসুবিধে হতো। এবার কনসেন্ট্রেশনের ব্যাপারটা টেস্ট ক্রিকেটে যতটা বেশি লাগে, ইটস লাইক হুম। এ ম্যারাথন রান, টেস্ট ক্রিকেটের একটা বড় ইনিংস, হুম। তার জন্য যে কনসেন্ট্রেশন লাগে অনেকক্ষণ ধরে, সেইটা হুম। ওয়ান ডেতে বা টি-20-তে অতটা লাগে না, একদম। ম্যাচের ধরনের জন্যেই। তো সেই ব্যাপারটাতে হয়তো কোথাও একটা ওর মধ্যে, যাকে বলে, একটু লেথার্জি এসে গেছিল মেন্টাল সাইড থেকে, এবং হুম। সেই লেথার্জির ফলে টেকনিক্যাল যে বলদগুলো, ছোট ছোট বলে ছিল আগে, ছোট মনে হতো, সেগুলো ফাঁক দিয়ে বেরিয়ে আসছে। ঠিক। 2018-তে ইংল্যান্ড সফরের আগে, 2014-র ব্যর্থতার কারণে হুম। বিরাট কিন্তু ব্যাটিং এ কিছু টেকনিক্যাল বদল এনেছিলেন। হুম। একটু এগিয়ে দাঁড়াতেন, স্ট্যান্সেও একটু চেঞ্জ করেছিলেন, বিশেষ হুম। করে ব্যাকফুটের পজিশনটা, মানে পেছনের পায়ের টো। হুম। এই কয়েকটা জিনিসের ফলে কিন্তু 2018-তে ইংল্যান্ড সফরে সাফল্য পেলেন, হুম। এটা বলা হয়ে থাকে। এবং সেখানে সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী তৎকালীন কোচ, এরা ওকে সাহায্য করেছিলেন বলে বিরাট জানিয়েছেন। হুম। তো এই জিনিসটা, এই যে কারেকশনটা, হুম। এইটা কিন্তু কোভিড পরবর্তী সময়ে টেস্ট ম্যাচের মাঠে বিরাটের ক্ষেত্রে আহ, সেভাবে আমার চোখে পড়েনি। চেষ্টা হয়তো করেছিলেন, ফলাফল পাননি। আর আরেকটা বলি, সেটা হচ্ছে যে সাদা বলের ক্রিকেটে হুম। দুটো তিনটে স্লিপ রয়েছে। এই ঘটনাটা কতক্ষণ ঘটে একটা ম্যাচে, খুব কম কতটুকু সময়। সময় ধরে হয়? খুব কম কাজেই সময়। ওই অফ স্টাম্পের বাইরে খোঁচা হুম। মেরে আউট হওয়ার প্রবণতা, এটা কিন্তু টেস্ট ম্যাচের মাঠে বোঝা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক। তো এই কয়েকটা জিনিস মিলিয়ে আমার মনে হয়, মানে শেষ 5 বছরের কেরিয়ারে, 5 বা 4.5 যাই বলো, কোথাও একটা বিরাটের টেস্ট ক্রিকেটের ব্যাটিং এ উম, তার মানে তাল কেটে গেছিল। যে ঠিক। তালটা মানে 16 থেকে 19, বা এই যে সময়টায় বিরাট যে তালটা দিয়ে চলেছিলেন, হুম। সেই তালটা কেটে গেল, আর উনি ঠিক তালে আবার ফিরতে পারলেন না।
এইখানে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, যেহেতু এর আগেই আমি আপনাকে বললাম, যেহেতু আপনি একটা লম্বা সময় ধরে ক্রিকেট দেখেছেন, মানে বোঝাই যাচ্ছে আপনি গাভাস্কারকে শুরু থেকে শেষ অব্দি দেখেছেন, সচিনকে দেখেছেন, কোহলিকে দেখলেন। শুধু আমি গাভাস্কার সচিনের কথাই বলবো না, এর পারিপার্শ্বিক ভাবে এর সঙ্গে সঙ্গে আপনি এত লিজেন্ডারি ক্রিকেটারকে আপনার চোখের সামনে খেলতে দেখেছেন। আপনি একটা জিনিস হয়তো স্বীকার করবেন, যে সমস্ত বড় প্লেয়াররাই যারা দীর্ঘ সময় ধরে ক্রিকেটটা খেলেছেন, তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খেলাটাকে কিছুটা বদলেছেন, তার নিজের খেলাটাকে। সেটা ব্যাটার হোক, সেটা বোলার হোক। নিশ্চয়ই সচিন তেন্ডুলকার, 90 সচিন তেন্ডুলকার যেভাবে ব্যাট করতেন, 2000 বা 2000-এর দশকের শেষ দিকে তেন্ডুলকার সেভাবে ব্যাট করতেন না। ওয়াসিম আকরামকে আপনি 85-তে যেভাবে বল করতে দেখেছেন, 98 সালে সেভাবে বল করতে দেখেননি নিশ্চয়ই। তো এই যে একটা লংজিভিটির জন্য এই যে পরিবর্তনটা এক একজন খেলোয়াড়ের জীবনে দেখা যায়, এই যে যে সময়টা কোহলির ক্ষেত্রে একটা ব্যর্থতার সময় বলছে টেস্ট ক্রিকেটের জন্য, আপনি কি কোথাও কোহলির কেরিয়ারে এই পার্থক্যটা আপনার নজরে পড়েছে? দেখো, সেরকম ভাবে ধারাবাহিক ভাবে কোহলি চেষ্টা করে যাচ্ছেন টেস্টের মাঠে অফ হুম, স্টাম্পের বাইরের বল যাতে মানে খোঁচা না মারেন বা খোঁচা মারার পরিস্থিতিতে না যান, হুম, সেটা সেই রকম ভাবে আহ, আমার চোখে পড়েনি, বা আমি অন্তত বুঝতে পারিনি। হুম, আর তুমি যে বদলের কথা বললে, বদল তো অনেক খেলোয়াড় তাদের খেলার ধরন বদলেছেন, তুমি উদাহরণ দিলে দুজনের। আহ, হুম, আমি আরো দু একটা উদাহরণ দেবো বোলারদের মধ্যে থেকে। আহ, রিচার্ড হ্যাডলি, হুম, ডেনিস লিলি, এরা দুজনে কিন্তু তাদের বোলিং এর ধরন বয়স এবং সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছিলেন। হুম, হ্যাডলি তার রান আপ বদলেছিলেন, রান আপের অ্যাঙ্গেল, রান আপের লেংথ কমিয়ে দিয়েছিলেন। হুম, আহ, লিলি তার বলের পেস কমিয়েছিলেন, ভেরিয়েশন নিয়ে এসেছিলেন। তো এটা বোলাররাও করে থাকেন, ব্যাটাররাও করেছেন। ব্যাটারদের মধ্যে তুমি একটা উদাহরণ দিলে সচিন তেন্ডুলকারের খেলার মধ্যে, যে হুম, তিনি কিন্তু খেলার ধরন পাল্টেছিলেন। ঠিক। তো এইখানটাতে কোহলিও করেছিলেন। 14 এবং 18 কোহলির মধ্যে যে ফারাকটা বললাম আমি, সে হুম, ফারাকটা কিন্তু মোটামুটি লোকজন জানেন, হুম, যে খেলায় একটা বদল নিয়ে আসা, যার কারণে তিনি আহ, একটা ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারেন। হুম, এবার সেই জায়গাটায় 2000 বিগত 4 সাড়ে 4 বছরে কোহলি সেই বদলটা আবার আনতে পারলেন না কেন, হুম। সেটা আমার কাছে একটা, বলতে পারো, খানিকটা ধাঁধার মতো। অর্থাৎ আপনি বলছেন যে এই বদলটা প্রয়োজন ছিল। বদল তো ছিল, প্রয়োজন তো নিশ্চয়ই ছিল। দেখা যাচ্ছে যখন আমি একই রকম ভাবে, অনেকটা একই রকম ভাবে পরপর আউট হচ্ছি একই ধরনের, তখন নিশ্চয়ই তার মধ্যে কোনো একটা জায়গাতে আমার কিছু একটা খামতি রয়ে গেছে। এবার সেই খামতিটা পূরণ করতে হলে আমার কিছু একটা করতে হবে, কারেক্টিভ অ্যাকশন যেটাকে বলা হয়। তো সেইটা কিন্তু সেভাবে আমার নজরে আসেনি, বিকজ বিশেষ করে ওর আউট হওয়ার ধরনগুলো, হ্যাঁ, এবং আমি এই কারণে মানে, এবং আরো একটা কারণে কথাটা বলছি। সেটা হচ্ছে কোহলির যে ফিটনেস, মানে আমি ফিজিক্যাল ফিটনেস এর কথা বলছি। ক্রিকেট ফিটনেস বা মেন্টাল ফিটনেস, মেন্টাল ফিটনেস নিয়ে আমার কোনো আইডিয়া নেই। তো কোহলি যে টাইপের প্লেয়ার, তাতে করে কিন্তু টেস্ট ক্রিকেটে, এবং ওনার যা বয়স, তাতে করে কিন্তু টেস্ট ক্রিকেটে আরো মানে খুব সহজেই আরো 2 বছর কিন্তু টেস্ট ক্রিকেট খেলাই যেত, যদি ব্যাট কথা বলতো, যদি ব্যাটে রান থাকতো, আমার মনে হয়। এটা তো ঠিকই কথা তোমার। হুম, রান যদি পেতেন হুম, মানে নিয়মিত ভাবে, হুম, তাহলে তো অবশ্যই হতো। এবং একটা মনে হয়েছিল কয়েকটা ঘটনা থেকে, মানে ভেতরের ব্যাপার তো কিছুই আমি জানি না, তবে মনে হয় হুম, যে অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর দেশে ফিরে তারপরে রঞ্জি খেলে কোহলি হুম, হয়তো চাইছিলেন যে ইংল্যান্ড সফরে খেলতে যাবে, হুম, হয়তো। হুম, এবারে মানে মাসখানেক আগে থেকে কোহলি, যা জানা যাচ্ছে, তার মনে হয় যে এইটা আহ, তিনি হয়তো যাবেন না। কথাবার্তা শুরু করেন বিসিসিআই এর সঙ্গে। তো এর সঙ্গে দু একদিন আগে বা গতকাল আসলে দেখলাম, আমাকে আজকে দেখলাম, মানে মোহাম্মদ কাইফ বলেছেন ভারতীয় বোর্ড সফরকারী দলের সঙ্গে হুম, পরিবার কতদিন থাকতে পারবে না পারবে এইটা নিয়ে কিছু
নিয়ম চালু করেছেন, হুম, তাতে হয়তো কোহলির মনে হয়েছে যে ইংল্যান্ডের মোটামুটি একটা লম্বা সফর, 5টা টেস্ট, তো হুম, সেইখানটাতে তার হয়তো কোনো অসুবিধে বলে মনে হয়েছে। ঠিক। এটাও হতে পারে তিনি হয়তো, এবার আরেকটা যেটা মনে হচ্ছে যে কোহলি তো বুঝতে পারছিলেন যে আগে যেমন আমি টিমে অটোমেটিক চয়েস ছিলাম, হুম, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজ দুটোর পর ইংল্যান্ড সফরে সেটা আমি থাকবো কি না, সেখানে একটা প্রশ্নচিহ্ন বোধহয় ওর মনে জেগেছিল। সেটা কিভাবে আমি জানি না।